ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম কমপ্লেক্স অ্যানালাইসিস। আর কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে আমরা কমপ্লেক্স নাম্বার করতেছিলাম। তো আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের চিত্র অঙ্কনগুলো শিখবো। তো প্রশ্নটা প্রথমে দেখে এসে বললো কি যে জ্যামিতিক চিত্র অঙ্কন করো। তো একটা ফাংশন দিছে z-4 এর পরম মান ইজ গ্রেটার দেন পরম মান z। তো আমাকে প্রথমে করতে হবে কি, এই z এর ফাংশনটাকে প্রথমে xy ফিগারে আনতে হবে। আর xy ফিগারে আনার পর আমরা চিত্রের একটা ধারণা পাবো, আর তারপর আমরা চিত্র আঁকতে পারবো। তাহলে প্রথমে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করি। তাহলে করতে হবে কি, z হচ্ছে একটা জটিল সংখ্যা। তো আমি মনে করব কি, z মানে হচ্ছে x প্লাস iy। তো আমি মনে করলাম যে z ইকুয়াল টু x প্লাস iy, এটাই হচ্ছে z এর মান। মানে এটা আমি x প্লাস iy অন্য কিছু ধরতে পারি, কিন্তু x প্লাস iy ধরলে সুবিধা হচ্ছে চিত্র আঁকতে আমাদের বেসিকটা কাজে লাগবে। আমরা যা দিয়ে চিত্র আঁকা শিখছি আর কি। তো এখন আমি z এর মান এখানে বসাই দিব। তাহলে কি হবে, পরম মান z এর জায়গায় বসবে x প্লাস iy মাইনাস 4 গ্রেটার দেন এই z এর জায়গায় বসবে x প্লাস iy। অর্থাৎ আমি জাস্ট z এর জায়গায় x প্লাস iy টা বসাই দিলাম। এখন এখান থেকে আমি করব কি, যাদের সাথে i আছে তাদেরকে আলাদা করার চেষ্টা করব, আর যাদের সাথে i নাই তাদেরকে আলাদা করার চেষ্টা করব। তাহলে এখানে এই x আর -4 ওদের সাথে কোনো i এর বংশ না থাকায় তাদেরকে আমি আলাদা করলাম, প্লাস iy এভাবে লিখলাম। এরপর গ্রেটার দেন চিহ্ন দিলাম। তারপরে এখানে তো x প্লাস iy সব আলাদা করাই আছে, তাহলে এখানে আমি কিছুই করলাম না, যেমন আছে তেমন রাখলাম। তো এখন z যদি কোনো একটা জটিল সংখ্যা হয়, আমরা যা লেকচার 1 এ শিখে আসছি, z যদি কোনো একটা জটিল সংখ্যা হয়, z ইকুয়াল টু যদি x প্লাস iy এরকম দেখায়, তাহলে z এর পরম মান এর মানে হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এর মানে হচ্ছে z এর পরম মান মানে হচ্ছে বাস্তব অংশের বর্গ যোগ অবাস্তব অংশের বর্গ পুরোটাকে রুট করে দেওয়া। তো এটাও একটা জটিল সংখ্যা যার বাস্তব অংশ হচ্ছে এটা। তাইলে ওর পরম মান যেহেতু আছে, ওর পরম মান কি হবে, বাস্তব অংশের বর্গ মানে x মাইনাস 4, এটা হচ্ছে বাস্তব অংশ, বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ, অবাস্তব অংশ হচ্ছে y, তাহলে y স্কয়ার, আর এই পুরোটাকে রুট ওভার। এটাই হচ্ছে ওদের পরম মানের आंसर। গ্রেটার দেন চিহ্ন তার জায়গায় থাক। এখানেও দেখা যাচ্ছে x প্লাস iy, তাহলে এখানে বাস্তব অংশ হচ্ছে x, বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশ হচ্ছে y, তাহলে y এর বর্গ আর ওদের উপরে রুট ওভার। তার মানে কোন একটা জটিল সংখ্যার পরম মান রুট ওভার বাস্তব অংশের বর্গ যোগ অবাস্তব অংশের বর্গ। তো এটা একটা জটিল সংখ্যা। কেন জটিল সংখ্যা? একটা বাস্তব অংশ আছে, একটা অবাস্তব অংশ আছে। এটা একটা জটিল সংখ্যা কেন? কারণ একটা বাস্তব অংশ আছে, একটা অবাস্তব অংশ আছে। তো বাস্তব অংশের বর্গ অবাস্তব অংশের বর্গ যোগ করে রুট করে দিলে আমরা এটা পরম মান পেয়ে যাই। ওকে, তো এখন আমি চাইলে উভয় পক্ষকে বর্গ করে দিতে পারি। যদি আমি উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে এখানে থাকবে x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, রুট ওভার চিহ্ন চলে যাবে কারণ বর্গ করছে। গ্রেটার দেন চিহ্ন তার জায়গায় থাক। এখানেও আমি যদি বর্গ করি x স্কয়ার প্লাস y স্কয়ার যেমন আছে তেমন থেকে যাবে। এরপর আমি এটা সূত্র লিখবো। এটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপরে প্লাস y স্কয়ার যেমন আছে তেমন থাক, গ্রেটার দেন x স্কয়ার প্লাস y স্কয়ার যেমন আছে তেমন রেখে দিলাম, ইকুয়াল টু। এরপর আমি করব কি, এই যে x স্কয়ার, একটু খেয়াল করি, আমি আসলে এই লাইনটা লিখতে চাচ্ছি না, এটা বুঝাই দিই। আমি যদি এই x স্কয়ার কে এদিক থেকে এদিকে পক্ষান্তর করি, তাহলে এই x স্কয়ার এদিকে আসার সময় মাইনাস x স্কয়ার হয়ে যাবে, আর ওই মাইনাস x স্কয়ার এই x স্কয়ারের সাথে কাটা যাবে, কারণ এই x স্কয়ার আগে আছে প্লাস। একইভাবে এই y স্কয়ার কে যদি আমি এদিক থেকে এদিকে পক্ষান্তর করি, তাহলে এই y স্কয়ারের আগে প্লাস চিহ্নটা এদিকে এসে হয়ে যাবে মাইনাস চিহ্ন, ওই মাইনাস y স্কয়ার এই প্লাস y স্কয়ারের সাথে কাটা যাবে। তার মানে পরের লাইনে আমি এই x স্কয়ার y স্কয়ার x স্কয়ার y স্কয়ার ওদের কাউকে না লিখে আমি বাকিগুলো লিখবো। তাহলে আমি এখানে লিখতে পারতেছি মাইনাস 8x প্লাস এইটা হবে 16 গ্রেটার দেন ওই পাশে কিছুই নেই 0, কারণ ওই পাশে যারা ছিল তাদেরকে আমি এই পাশে নিয়ে আসছি। এবার আমি চাইলে এই মাইনাস 8x তার জায়গায় থাক, আমি 16 কে দিকে পাঠাই দিতে পারি। তাহলে 16 কে যদি দিকে পাঠাই তাহলে হলো মাইনাস 16। তাহলে এখন উভয় পক্ষকে যদি আমি মাইনাস 8 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি কি, এখানে যদি মাইনাস 8 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো শুধু x, আর এখানে যদি মাইনাস 8 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো শুধু 2, কারণ মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাস মাইনাস কাটা যাবে, কিন্তু চিহ্ন যেটা আছে সেটা আসলে চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে, আমরা যদি কোনো অসমতাকে নেগেটিভ চিহ্ন দিয়ে ভাগ দেই তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন কেন চেঞ্জ হয় যদি এই প্রশ্ন করা হয়, তাহলে সেটা আমি পরে বুঝাই দিব। আগে আমরা এইটুকু নিয়ম মনে রাখি যে যদি আমরা কোনো অসমতাকে নেগেটিভ চিহ্ন দ্বারা ভাগ বা গুণ করি,
তাহলে আমাদের অবশ্যই অসমতার চিহ্নটা পাল্টে যাবে। তাহলে এখানে ছিল গ্রেটার দেন, মাইনাস দিয়ে ভাগ করছি তার কারণে উভয় পক্ষে, এই কারণে এটা লেস দেন হয়ে গেছে। আচ্ছা আমি না হয় এক্ষুনি বুঝাই দিই কেন আসলে অসমতার চিহ্নটা পাল্টে যায়। ধরলাম আমি জানি যে 2 আর 1 ওর মধ্যে 2 হচ্ছে বড়, খুব ভালো করে খেয়াল করবো, 2 আর 1 ওর মধ্যে 2 হচ্ছে বড়। আর আমি একটা সংখ্যা রেখা আঁকলাম, এই সংখ্যা রেখায় এটা আঁকলাম 1, সরি এটা 2 দিয়ে দিই, তাহলে এখানে 1 দিই, 1 এভাবে 3 4 এভাবে আঁকলাম, আর এখানে আমি 0 আঁকলাম, এখানে আমি -1 আঁকলাম, ব্যাস এভাবে লিখলাম। এখন সংখ্যা রেখা সিস্টেমটা কি, এখানে আমি যতই ডান দিকে যেতে থাকবো ততই বড় মান পাবো। মানে সংখ্যা রেখায় বামের দিকে সবগুলো ছোট হতে থাকে আর ডানের দিকে সবগুলো বড় হতে থাকে। এর মানে হচ্ছে এই -1, একটু খেয়াল করি, এই -2 ওর চেয়ে বড় হচ্ছে -1, -1 এর চেয়ে বড় হচ্ছে 0, 0 এর চেয়ে বড় হচ্ছে 1, 1 এর চেয়ে বড় হচ্ছে 2। তার মানে আমি যতই এই দিক দিয়ে যাবো ততই বড় পাবো। একইভাবে উল্টা দিকে আসি, 2 এর চেয়ে ছোট হচ্ছে 1, 1 এর চেয়ে ছোট হচ্ছে 0, 0 এর চেয়ে ছোট হচ্ছে -1, আর -1 এর চেয়ে ছোট হচ্ছে -2। এবার আসি মাইনাস দ্বারা ভাগ করলে অসমতা কেন পাল্টে যায়। 2 গ্রেটার দেন 1 এই সম্পর্কে কোনো অসুবিধা বা কোনো অবজেকশন আমাদের মধ্যে নাই, কারণ আমরা জানি যে 2 1 এর চেয়ে বড়। আমি করলাম কি, এই 2 কে -1 দ্বারা গুণ করলাম, ফলে এটা হয়ে গেল -2, আর এই 1 কেও আমি করলাম কি -1 দ্বারা গুণ করলাম, ফলে এটা হয়ে গেল -1। ওকে মাইনাস দ্বারা গুণ করায় -2 হলো, ওকে মাইনাস দ্বারা গুণ করায় -1 হলো। এখন আমরা একটু সংখ্যার আগে দেখি তো কে বড়, -2 বড় নাকি -1 বড়। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি -2 ডান পাশে আছে -1, তার মানে -1 -2 চেয়ে বড়। এখন আমি যদি এখানে চিহ্নটা চেঞ্জ না করি, যেভাবে আছে সেভাবে দিই, তাহলে ও কি দেখাচ্ছে, ও দেখাচ্ছে -1 এর চেয়েও -2 বড়, মানে হা যেদিকে থাকে সে বড় হয়, তার মানে ও -2 কে বড় দেখাচ্ছে। কিন্তু আমরা সংখ্যার আগে দেখতে পাচ্ছি -2 তো -1 এর চেয়ে ছোট, ডান পাশে গেলে না বড় হবে, তাহলে -2 ডান পাশে হচ্ছে 1, -1, তাহলে -1 বড়। কিন্তু অসমতায় যদি আমি চিহ্নটা না পাল্টাই, সেই ঘটনাটাকে সে উল্টা দেখাচ্ছে, যার কারণে আমরা যখন মাইনাস দিয়ে ভাগ করি তখন আমরা চিহ্নটাকে পাল্টে দেই, কারণ এখানের লজিকটা আসলে এরকম। কারণ আমি এখন দেখেন, এখন দেখি যে এখন সবকিছু ঠিকঠাক আছে, এখনো দেখাচ্ছে কি -2 ছোট, এই মুখ বন্ধ যেদিকে থাকে তাকে ছোট বোঝায়, আর হা যেদিকে থাকে সে বড় বোঝায়। তাহলে -2 ছোট, -1 বড়। সংখ্যা রেখায়ও বলতেছে -2 ছোট, -1 বড়। আর এই কারণে ভাগ করলেও একইভাবে অসমতাটাকে পাল্টাই দিতে হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আমরা বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি, তখনও কিন্তু অসমতার চিহ্ন পাল্টে যায়। একটু খেয়াল করি, আমি 1 কে যদি 5 দিয়ে ভাগ করি, আবার 1 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কোনটা বড় হবে, 1/5 বড় হবে নাকি 1/2 বড় হবে? একটু খেয়াল করি, এখানে 1/2 বড় হবে, কারণ হচ্ছে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। 1/2 মানে 1 কে 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটা আসবে বড়, 1 কে 5 দিয়ে ভাগ করলে সংখ্যাটা আসবে ছোট। তার মানে এখানে কি বড় দেখাচ্ছে, হাফ বড়, আর 1/5 ছোট। আবার বলতেছি, মুখ যেদিকে বন্ধ তাকে ছোট বোঝানো হয়, মুখ যেদিকে হা করা তাকে বড় বোঝানো হয়। এখন আমি করলাম কি, এদিকে বিপরীতকরণ বা ব্যস্তকরণ যেটা বলি ওইটা করলাম, ফলে 1/5 হয়ে গেল শুধু 5, আর 1/2 হয়ে গেল শুধু 2। এখন আমি যদি চিহ্নটা এখানে যেভাবে আছে সেভাবে বসাই দিই, ব্যাপারটা কি সত্য হইল? 5 কি ছোট 2 চেয়ে? কখনো না, মানে এটা ভুল। তার মানে আমি যদি কাউকে ব্যস্তকরণ করে এই চিহ্নটা যেমন আছে তেমন রেখে দিই, তাহলে বিষয়টা উল্টা হয়ে যায়, বাস্তব নিয়মের বিপরীতে হয়ে যায়। যার কারণে বাস্তবতাই তো ম্যাথ, সেজন্যই আমরা বাস্তবকে ঠিক রাখার জন্য আমরা এটার চিহ্নটা পাল্টে দিয়ে একটা নিয়ম রেডি করলাম। তার মানে আমি যদি কোনো একটা অসমতায় যদি মাইনাস চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করি, তাহলে আমাকে অবশ্যই অসমতার চিহ্ন পাল্টে দিতে হবে। আবার যদি আমি এরকম ব্যস্তকরণ করি, তাহলে আমাকে অসমতার চিহ্ন পাল্টে দিতে হবে। এই রুলস আমি আর কখনো বুঝাবো না, এটা এখান থেকেই তুমি বুঝে। আচ্ছা, এবার আমাকে চিত্র আঁকতে হবে। তো চিত্র আঁকার জন্য আমি এখানে কতগুলো লেখা লিখছি, এগুলো আসলে আমার এখন বোঝার দরকার নেই, আমি এগুলো পরে বুঝাই দিব। আমার সুবিধার জন্য আমি লিখে ফেলছি, পরে যদি আমি ভুলে যাই লিখতে পারবো না, তার কারণে লিখে ফেললাম। আমি প্রথমে চিত্র আঁকার আগে এই জিনিসটা একটু বুঝাই দিই।
x ইকুয়াল টু a, এটার মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল সরল রেখা। y ইকুয়াল টু b, এটার মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল সরল রেখা। একটু ভালো করে খেয়াল করি, যখন এখানে x ইকুয়াল থাকবে তখন সেটা y অক্ষের সমান্তরাল, আর যখন y ইকুয়াল থাকবে তখন সেটা x অক্ষের সমান্তরাল। তাইলে এখানে a আর b এগুলো দিয়ে যে কোনো সংখ্যা বোঝায়। তাহলে a এর মান যদি 5, 6, 7, 8 শূন্য হতে পারে, মাইনাসও হতে পারে, b এর মানও একইভাবে 1, 2, 3, 4, 5, 6, 0, -1, -2 এভাবে হতে পারে। তো এখন কথা হচ্ছে x অক্ষের বা y অক্ষের সমান্তরাল সরল রেখা যখন আমরা আঁকতে চাইবো তখন অনেকগুলা সরল রেখা কিন্তু পাওয়া যায়। তো এই যে বুঝাচ্ছে x ইকুয়াল বুঝায় x ইকুয়াল a, এটা দ্বারা বুঝাচ্ছে y অক্ষের সমান্তরাল সরল রেখা। তো y অক্ষের সমান্তরাল সরল রেখা আমি এখানে 1 কোটি আঁকতে পারি। এই যে এগুলো সবগুলো y অক্ষের সমান্তরাল সরল রেখা, এগুলো সব y অক্ষের সমান্তরাল সরল রেখা। কিন্তু এগুলোর মধ্যে কোনটা আমাকে আঁকতে বলছে, তো সেটা আমি একটা উদাহরণ দিই। ধরলাম যে x ইকুয়াল টু হচ্ছে 5, এই সম্পর্ক দিয়ে আমি বুঝতে পারতেছি যে এটা y অক্ষের সমান্তরাল সরল রেখা। তো আমি এগুলো একটু মুছে নিই। তো আমি করব কি, এই x এর মান যে 5, এখানে 5 ঘর যাব, 1, 2, 3, 4, 5। তাহলে x এর মান 5, সেজন্য আমি 5 ঘর গেলাম। আর ওই 5 ঘর গিয়ে যে রেখাটা আমি y অক্ষের সমান্তরাল করে আঁকবো ওইটার নামই হচ্ছে y ইকুয়াল টু 5, তার সরি x ইকুয়াল টু 5 সরলরেখা। তার মানে হচ্ছে এখানে যে 5 বা এখানে এই যে a দেখা যাচ্ছে, ওই সংখ্যাটা আমাকে নির্ধারণ করে দিবে যে কোন সরলরেখাটা আসলে আমাকে আঁকতে বলছে। ওকে, এগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখছি, তাও আমি একটু 2 মিনিট আলোচনা করে নিলাম আর কি, যদি ভুলে গিয়ে থাকি। এবার আমার কাজ হচ্ছে চিত্রটা আঁকার চেষ্টা করা। তো আমরা যখন কোনো অসমতার চিত্র আঁকতে চাইবো তখন ওই অসমতাকে প্রথমে সমতা মনে করে চিত্র এঁকে ফেলতে হবে। একটু খেয়াল করি, অসমতাকে সমতা মানে কি, এটা একটা অসমতার ফিগার, কারণ হচ্ছে এখানে গ্রেটার দেন, লেস দেন এইসব জিনিসগুলো আছে, এগুলোই অসমতার চিহ্ন। তাহলে এই যে x লেস দেন 2, এটাকে প্রথমে আমাকে মনে করতে হবে x ইকুয়াল টু। তার মানে আমি চিত্র আঁকবো x লেস দেন 2 এর জন্য, কিন্তু চিত্র আঁকার জন্য শুরু করতে হবে আমাকে x ইকুয়াল টু 2 দিয়ে। তো আমি যখন x ইকুয়াল টু 2 দিয়ে চিত্রটা আঁকতে চাইবো তখন কিভাবে আঁকবো? বুঝলাম যে x ইকুয়াল টু 2 হচ্ছে, একটু আগে যে আলোচনাটা করছি, x ইকুয়াল টু 2 মানে হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা, আর এই 2 দিয়ে বোঝাচ্ছে 2 ঘর গিয়ে তারপরে সমান্তরাল সরলরেখাটা আঁকতে হবে। তাহলে আমি x এর মান 2 এর জন্য আমি 2 ঘর গেলাম, 1 ঘর 2 ঘর গিয়ে এই সমান্তরাল সরলরেখাটা আমি এঁকে ফেললাম, উপরে নিচে দোনো দিকে এঁকে ফেললাম। এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ, আর এটাই হচ্ছে x ইকুয়াল টু 2 রেখা। ওকে, এই কাজটা করার পর এবার অসমতার দিকে তাকাইতে হবে। অসমতার দিকে একটু তাকাই, এখানে বলছে কি x এর মান লেস দেন 2, মানে x এর মান কি হবে, 2 চেয়ে ছোট হবে। এখন এই রেখা মানে এদিকে যদি আমি যদি ডানে আর বামে x এর মানকে হিসাব করে নিই, খেয়াল করি x এর মান ডানে আর বামে হিসাব করতে হয়। তাহলে এখানে বলছে x লেস দেন 2, এর মানে হচ্ছে x এর মান 2 চেয়ে ছোট হতে হবে। তার মানে এই রেখার বাম পাশের মানগুলো আমাকে নিতে হবে। যদি এটা গ্রেটার দেন দিত, গ্রেটার দেন এর মানে হইতো x এর মান 2 চেয়ে বড় হইতে হবে। তার মানে এই সরলরেখার ডান পাশের মানগুলো আমাকে নিতে হবে। কেন? কারণ আমি এই সরলরেখার ডান পাশে গেলে তখনই x এর মান বড় হতে থাকবে। আর যেহেতু আমাকে x এর মান 2 চেয়ে ছোট করতে বলছে, তার কারণে এই রেখার বাম পাশ দিয়ে গিয়ে যে মানগুলো পাওয়া যায় সেগুলো আমাকে নিতে হবে। এই জন্য আমি করব কি, এদিকে এভাবে করে ডট 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 দিয়ে এই এলাকাটাকে আমি বোল্ড করে দিব, এভাবে করে দিব, নিচেও করে দিব, কারণ ওগুলো আমার মানের মধ্যে পড়ে। তার মানে বোঝা যাচ্ছে এই x ইকুয়াল টু 2 রেখার এই বাম পাশের এলাকাটাই হচ্ছে আমার এই রেখার মানে এই সমীকরণের জন্য একটা জ্যামিতিক চিত্র। এখন এই যে কথাগুলো চিন্তা করে আমি এটা আঁকলাম, সেই কথাগুলো আমি এখানে লিখছি। তাহলে আমি বললাম কি, প্রদত্ত সম্পর্ক দ্বারা, মানে এই যে এখানে যে সম্পর্ক দেখাইছে সেই সম্পর্ক দ্বারা x ইকুয়াল টু 2 রেখা বাদে, মানে এই x ইকুয়াল টু 2 রেখাটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ এখানে কোনো ইকুয়াল চিহ্ন ছিল না। এখানে বলছে x লেস দেন 2, মানে হচ্ছে 2 এর চেয়ে ছোট মান নাও, 2 নিও না, 2 তো নিওই না, বড়ও নিও না, 2 এর চেয়ে ছোট মান। কিন্তু আমি তো এখানে 2 নিয়ে তারপরে চিত্র আঁকছি, এই যে x ইকুয়াল টু 2 নিয়ে তারপর চিত্র আঁকছি। তাহলে এই রেখাটা আমার চিত্রের অংশ নয়, কিন্তু এই রেখাটার এই পাশের সমস্ত এলাকা
আমার চিত্রের অংশ, কারণ ও বলছে এক্স এর মান 2 চেয়ে ছোট নিয়ে যা যা মান আসে সবগুলোই তোমার এলাকা। তাহলে এক্স এর মান 2 নিয়ে এটা পাইছি, আর এর এই পাশে এক্স এর মান যদি ছোট নিতে থাকে তাহলে এই এলাকাগুলো আমি পেতেই থাকবো একদম লাস্ট পর্যন্ত, সেজন্য এই এলাকাগুলো হচ্ছে আমার মান। এবার বাংলাটা বুঝি। প্রদত্ত সম্পর্ক দ্বারা x ইকুয়াল টু 2 রেখা বাদে, মানে এই রেখাটা বাদ দিয়ে যে পাশে মূল বিন্দু আছে, মানে এই রেখাটার যেই পাশে মূল বিন্দু আছে সেই পাশের সকল xy বিন্দু সেট নির্দেশ করে। মানে এই রেখার যেই পাশে মূল বিন্দুটা পাওয়া যাচ্ছে সেই পাশের সব xy বিন্দু, মানে যত বিন্দু পাওয়া যাবে ওদের সবার সেট নির্দেশ করে এই চিত্রটা। আচ্ছা, তো এবার আমরা আরো একটা প্রশ্নের চিত্র অঙ্কন করি। তো প্রশ্নটা হচ্ছে পরমান z মাইনাস i ইকুয়াল টু পরমান z প্লাস i। তো প্রথমে আমরা এটাকে xy ফিগার আনার চেষ্টা করব, যার কারণে আমরা বললাম যে মনে করি z ইকুয়াল টু x প্লাস i y। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এই z এর জায়গায় আমি x প্লাস i y বসাই দেব, x প্লাস i y, আর এই মাইনাস i তার জায়গায় থাক, পরমান চিহ্ন তার জায়গায় থাক, ইকুয়াল এই z এর জায়গায় আমি x প্লাস i y বসাই দেব, প্লাস i তার জায়গায় থাক। এবার আমার কাজ হচ্ছে এই পরমাণুর ভিতর থেকে বাস্তব অংশ এবং অবাস্তব অংশগুলোকে একসাথে করা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই x এর জায়গায় থাক, এই দুজনের কাছে i দেখা যাচ্ছে, তার মানে ওরা দুজনেই হচ্ছে অবাস্তব অংশ। আমি ওদের থেকে i কমন নিব, তাহলে প্লাস আমি যদি i কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি এখানে y মাইনাস এখান থেকে i কমন নিলে পাবো 1 ইকুয়াল টু এখানেও দেখা যাচ্ছে x একলাই একটা বাস্তব অংশ আর দুজনে অবাস্তব, কারণ দুজনের সাথে i আছে, আমি দুজন থেকে i কে কমন নিব। তাহলে i কে যদি কমন নিই তাহলে হচ্ছে y প্লাস 1 এরকম দিলাম। এখন যেহেতু এটা পরম মান, তো একটু আগে আমরা দেখলাম যে পরম মানে কোন একটা জটিল সংখ্যার পরমান হচ্ছে রুট ওভার বাস্তব অংশের বর্গ যোগ অবাস্তব অংশের বর্গ। তাহলে আমি এখন সেটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে রুট ওভার এখানে বাস্তব অংশ হচ্ছে x, তাহলে বাস্তব অংশের বর্গ মান হচ্ছে x স্কয়ার, প্লাস অবাস্তব অংশ হচ্ছে y মাইনাস 1, তাহলে হবে y মাইনাস 1 হোল স্কয়ার। একটু খেয়াল করি এখানে কিন্তু আবার হঠাৎ করে i স্কয়ার দিয়ে দিতে পারবো না, কারণ হচ্ছে অবাস্তব অংশের বর্গ সূত্রটাই এমন ছিল যে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ওইখানেও কিন্তু z ইকুয়াল টু x প্লাস i y ছিল, i কিন্তু এখানেও ছিল, কিন্তু i এখানে অংশগ্রহণ করে না। আর কেন i এখানে অংশগ্রহণ করে না সেটা আমরা লেকচার 1 এ দেখছিলাম। তাহলে এখন ইকুয়াল এটারও একই অবস্থা, তাহলে রুট ওভার কি লিখতে পারি x স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার। এবার আমি উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করার সাথে সাথে সূত্রগুলো দুইটা কাজ একসাথে করব। উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে এই রুট ওভারটা চলে যাবে, এই রুট ওভারটা চলে যাবে, বাকিগুলো বসবে। তো বাকিগুলো বসার সময় আমি করব কি x স্কয়ার তার জায়গায় বসাবো, ওর জন্য সূত্রটা লিখে তারপর এখানে বসাবো। তাহলে y মাইনাস 1 হোল স্কয়ার সূত্র কি y স্কয়ার মাইনাস 2y ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু এখানেও আমি সূত্রটা লিখে বসাবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2y ইনটু 1 প্লাস 1 স্কয়ার। ব্যাস, এবার আমি এখান থেকে যোগ বিয়োগগুলো একটু চিন্তা করার চেষ্টা করি। আমি বেশি লিখবো না, না লিখে চেষ্টা করবো। এই যে এখানে দেখা যাচ্ছে x স্কয়ার, খুব ভালো করে খেয়াল করি, x স্কয়ারের আগে আছে প্লাস চিহ্ন। আমি যদি x স্কয়ার কে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে সে হয়ে যাবে মাইনাস x স্কয়ার। ওই মাইনাস x স্কয়ারের সাথে এই প্লাস x স্কয়ার কাটা যাবে, তার মানে x স্কয়ার আর x স্কয়ার কাটা যাবে। একইভাবে এই y স্কয়ারের সামনে আছে প্লাস চিহ্ন, ওকে যদি আমি সমান চিহ্নের এই সাইডে আনি সে মাইনাস হয়ে যাবে, ওই মাইনাসের সাথে এই প্লাসটা কাটা যাবে, তাহলে এই y স্কয়ার আর y স্কয়ার আসলে কাটা যাচ্ছে। একইভাবে 2y এর কথা পরে লিখি, এই 1 এর কথা বলি। এখানে যে 1টা আছে 1 এর আগে আছে প্লাস চিহ্ন, এই 1 কে যদি আমি সমান চিহ্নের এই পাশে আনি তাহলে সে হয়ে যাবে -1, এই -1 আর +1 এ কাটা যাবে। কিন্তু এই যে 2y দেখা যাচ্ছে, 2y এর আগে আছে প্লাস চিহ্ন, আমি যদি ওকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে এই সরি আবার বলি, এই 2y এর সামনে হচ্ছে প্লাস চিহ্ন, ওকে যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে সে হয়ে যাবে -2y, এটাও -2y, এটাও -2y, ফলে এটা কাটা যাবে না, এটা হয়ে যাবে -4y, আর ওই পাশে যেহেতু সবাইকে এই পাশে নিয়ে আসছে ফলে সেদিকে হবে 0। উভয় পক্ষকে আমি -4 দ্বারা ভাগ করতে পারি, তাহলে y ইকুয়াল টু পাচ্ছে 0। এবার আমি চিত্রটা আঁকার জন্য চেষ্টা করব। আচ্ছা, আবার চিত্র আঁকার জন্য আমি কথাগুলো প্রথমে লিখে ফেলছি, তো প্লিজ আমরা কথাগুলো প্রথমে ইগনোর করব। আমরা প্রথমে চিত্র আঁকার জন্য যা বলা দরকার তা বললেন। এখানে একটু আগে যে চিত্র আঁকছিলাম সেটাতে এখানে অসমতা চিহ্ন ছিল, যার কারণে আমাকে তাকে সমতা নিয়ে গিয়ে চিত্র চিন্তা করতে হয়েছে। আর এখন দেখা যাচ্ছে এটা আছেই সমতা, তো আমার চিত্র আঁকতে কোনো ভয় নাই। তো এখানে y ইকুয়াল টু 0, এটা কিসের চিত্র? আমি একটু আগে বলছিলাম y ইকুয়াল টু b এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি কি x অক্ষের সমান্তরাল সরলরেখা, x অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ। এখন এই b এর জায়গায় যদি 0 হয়ে যায় তাহলে
সেটা আর এক্স অক্ষের সমান্তরাল না হয়ে এক্স অক্ষ নিজেই হয়ে যায়। এক্স অক্ষ নিজেই হচ্ছে ওই সমীকরণ, তার মানে ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে এক্স অক্ষের সমীকরণ, অক্ষের সমান্তরাল আর বলবো না, এক্স অক্ষের সমীকরণ। তাহলে আমি যদি এক্স অক্ষের সমীকরণ এঁকে নিই তাহলেই এটার আনসার হয়ে যাচ্ছে। তাহলে আমি চিত্রটা খালি এই একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবো, এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আর এই এক্স অক্ষ নিজেই হচ্ছে আমাদের জন্য আনসার। আমার আর এক্সট্রা কিছু করার দরকার নেই, এক্স অক্ষ নিজে আমি খালি এখানে লিখে দিব ওয়াই ইকুয়াল টু 0, এভাবে লিখে দিলাম, ব্যাস। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 এই সমীকরণটাই হচ্ছে আমাদের জন্য চিত্র। আর এই চিত্রের জন্য আমরা বললাম কি প্রদত্ত সম্পর্ক দ্বারা বাস্তব অক্ষের সমীকরণ নির্দেশ করে। আরে বাস্তব অঙ্ক মানেই হচ্ছে এক্স অক্ষ, আমরা লেকচার 1-এ দেখছি যে বাস্তব অক্ষ বলা হয় কাকে, এক্স অক্ষকে। তো আমি এখানে একটু নাটক করে বললাম যে বাস্তব অক্ষের সমীকরণ নির্দেশ করে। সুতরাং বাস্তব অক্ষের উপরস্থ সকল বিন্দু, মানে বাস্তব অক্ষের উপরে যত বিন্দু দুনিয়াতে পাওয়া যাবে, বাস্তব অক্ষের উপরে মানে এক্স অক্ষের উপরে যত বিন্দু পাওয়া যাবে, সকল বিন্দুর সেট হবে প্রদত্ত এলাকা। মানে এটা দিয়ে যে এলাকাটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ওই বাস্তব অক্ষ বা এক্স অক্ষের উপরস্থ সবগুলা বিন্দু। আচ্ছা, তো জটিল সংখ্যার চিত্র অঙ্কনে প্রথমে একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু যখন আমরা 5-6টা বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করব, চিত্র অঙ্কন করব, তখন আমরা দেখবো যে জটিল সংখ্যার চিত্র আঁকা আসলেই কোনো ব্যাপার না। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ঠিক ততদিন পর্যন্ত যতদিন আমরা আসলে চিত্রগুলোকে ক্লিয়ারলি বুঝতে না পারি। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জানার থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে কমেন্ট করে আমাকে জানাও। আমি সেই সম্পর্কে অন্যান্য যে চিত্রগুলো আঁকবো সেগুলো আঁকানোর সময় বা বোঝানোর সময় তোমার প্রশ্নটার একটা আনসার এখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আজকে তাহলে এইটুকুই রাখি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।